আসসালামু আলাইকুম। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। একটা উৎসব মুখর নির্বাচন হলো এবং আমরা দেখেছি কতটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে এবং কতটা উপভোগ করে ভোট দিয়েছে। এটা আসলেই আমরা যারা বাংলাদেশের বাইরে থাকি, এই নিউজগুলো যখন দেখছে যে বাংলাদেশের মানুষ কত শৃঙ্খল হয়ে ভোট কেন্দ্রে যাচ্ছে, কত উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, এটা আসলেই বাংলাদেশী হিসেবে আমাদের গর্ব করার মতো। ভেরি রিসেন্টলি আমরা পৃথিবীর বেশ কিছু ইলেকশন দেখেছি। তার মধ্যে আফ্রিকার ভেরি রিসেন্টলি ইলেকশন হয়ে গেল, ক্যামেরুনে ইলেকশন হলো, উগান্ডাতে ইলেকশন হলো। আমরা দেখেছি সেইখানে আসলে কী পরিমাণ নেপোটিজম, কী পরিমাণ কনফ্লিক্ট, ভায়োলেন্স সেখানে হয়েছে। সেই তুলনায় বাংলাদেশের নির্বাচন আমি বলবো যে অনেকটাই শান্তিপূর্ণভাবে হয়েছে। অবশ্যই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং এটা সবসময় ঘটে থাকে এবং আগের তুলনায় সেই সংখ্যাটা অনেক কম। এবং ইলেকশনের মধ্যে যে কোনো প্রসেসগত দিক দিয়ে কোনো সমস্যা হয় নাই, ব্যাপারটা তাও না। এখানে দুই জোট আসলে কম্পিট করছে একজন আরেকজনের সাথে। একদিকে ছিল বিএনপি লেড জোট, আরেকদিকে ছিল জামাত লেড জোট। এবং দেখা গেছে যে ইলেকশনের ফলাফলে বিএনপি জোট অনেক এগিয়ে, 300টা আসনের মধ্যে প্রায় একেবারেই ম্যান্ডেট নিয়ে, 2/3 ম্যান্ডেট নিয়ে 208টি আসন বিএনপি জোট পেয়েছে। অপরদিকে 74টা অথবা 75, আই এম নট শিওর, জামাত জোট পেয়েছে। এবং কতগুলো অবজারভেশন, মানে যেটা একটু ভাবনার খোরাক তৈরি করে যে আসলে পদ্ধতিগতভাবে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত যেই ভোট নেওয়ার যে সময়টুকু ছিল, সেই সময়টুকু এটা একেবারে পরিষ্কার যে সেই জায়গাটাতে অনেক স্বতঃস্ফূর্তভাবে দেশের জনগণ ভোট দিয়েছে। একেবারে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পেরেছে। এই জায়গাটাতে আসলে খুব একটা সমস্যা আমরা কেউ বুঝতে পারি নাই। এরপরে যখন 4:30টার পর থেকে যখন ফলাফল গণনা শুরু হলো এবং গণনা থেকে শুরু করে রেজাল্ট শিট তৈরি করা, এরপরে সেই কেন্দ্র থেকে আবার এটা নির্বাচন কমিশনে চলে আসা, এই যে এই টাইম এবং এই প্রসেসগত দিক দিয়ে এইখানে হয়তোবা কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা ম্যানিপুলেশন এইটা হইতেও পারে এবং সেটা নিয়ে আসলে অনেকের মতামত দেওয়ার আছে যে আসলে এই সময়টা এবং যেই প্রসেসটা, এবং অনেক সময় দেখা গেছে কেন্দ্রের ফল একরকম এবং ইলেকশন কমিশনে এসে সেটা আরেক রকম উপস্থাপন করা হয়েছে। যে এই যে এরকম কিছু ইনকনসিস্টেন্সি, এটা আসলে এখানে আমরা বুঝতে পেরেছি, আমরা দূর থেকে বুঝতে পেরেছি। এবং এ ধরনের কিছু বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরকম কিছু খবর আসছে। এখন আমি একটু মোটা দাগে আমার কিছু অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, এই ইলেকশনে আসলে দুইটা ভোটের ব্যবস্থা ছিল। একটা হলো সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচনের জন্য ভোট, আরেকটা হলো যে আগামীর বাংলাদেশ সংস্কারের দিক দিয়ে আসলে কোন দিকে যাবে সেই নির্দেশনা সহ হ্যাঁ এবং না, এবং জুলাইকে আসলে কোথায় বাংলাদেশ নিতে চায় ভবিষ্যতে, সেই ব্যাপারে হ্যাঁ এবং না ভবিষ্যৎ সংস্করণের জন্য। তো সেই জায়গাটাতে প্রাথমিকভাবে যেই প্রচারণা আমরা দেখেছি তাতে মনে হয়েছিল যে 11 জোট, যেই জোটটা জামাত ইসলামী লেড, সেই জোটটা আসলে প্রমোট করেছে হ্যাঁ ভোটটা। এটা একটা ধারণা ছিল আমাদের সবাই যারা আমরা দূর থেকে আসলে এটা দেখি বা বোঝার চেষ্টা করি,
যে যারা সাধারণত জামাত জোটকে ভোট দিয়েছে তারা সবাই হাতে ভোট দিয়েছে। তো এটা হলো জামাত জোটের জন্য একটা প্যাকেজ ছিল যে জামাত জোটের মনোনীত প্রার্থীকে ভোট দিন আপনারা, এবং হলো হা ভোটে ভোট দিন। এটা ছিল হলো তাদের মেইন ইলেকশন ক্যাম্পেইন। অপরদিকে বিএনপি জোটের যেটা ছিল সেটা তারা তাদের জোটের জন্য ভোট চেয়েছে, কিন্তু তারা আসলে হায়ের জন্য ক্যাম্পেইন করে নাই, এবং ওভারঅল তাদের যে পজিশন ছিল সেই পজিশনটা তাদের আমাদের পারসেপশন দেখে, পাবলিক পারসেপশন এবং মিডিয়াতে তাদের প্রেজেন্টেশন, এটা দেখে মনে হয়েছিল যে তারা আসলে হায়ের পক্ষে না। এখন যদি আমরা একটু হায়ের ফলাফলটা আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে প্রায় 65% উপরে হা ভোট পেয়েছে এবং তার অর্ধেক না ভোট। তাহলে যদি এরকম একটা অ্যাজাম্পশন যদি হয় যে জামাত জোট তারা যদি আসলে হা ভোট এবং জামাত জোটের দিকে যদি ভোট চায়, তাহলে জামাতের যে এখন বলা হচ্ছে তারা 40% ভোট পেয়েছে জামাত জোট, তাহলে অপরদিকে হা ভোট পেয়েছে 65%-এর উপরে। তাহলে এই জায়গাটা একটু ম্যাথমেটিক্যালি কনসিস্টেন্ট বলে মনে হয় না। কারণ হলো যদি জামাত জোটের প্যাকেজ হয়ে থাকে তাহলে তাদের এই 40%-এর বেশি হওয়ার কথা ছিল। আমি ধরেই নেই যে যদি বিএনপির 10% যদি হা ভোট এই 65%-এর মধ্যে, আমি ধরে নিলাম যে 10% বিএনপি হা ভোট দিয়েছে, আমি যুক্তির খাতিরে ধরে নিলাম, তারপরও জামাত জোটের আসলে 40%-এর থেকে আরও বেশি হওয়ার কথা। এটা 50%-এর কাছাকাছি তাদের ভোট হওয়ার কথা। এটা হলো জাস্ট সিম্পল গাণিতিক ব্যাখ্যা, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। এমনটা হওয়ার কথা সাধারণত, কিন্তু ম্যাথমেটিক্যালি সেটা হয়নি। একদিকে আপনি 65%-এর উপরে বলতেছেন, আবার বলতেছেন যে তারা 40% ভোট পেয়েছে। তো এই দুইটা ডেটা এটা আসলে কনসিস্টেন্ট না। আবার আরেকটা বিষয় যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ওভারঅল বিএনপি এবং জামাতের ভোটের ডিফারেন্স হলো 2.7%, কিন্তু আসনের পার্থক্য হলো 135টা। এটাও আসলে গাণিতিকভাবে এটাকে আসলে প্রমাণ করা আসলে এটা সহজ না, এটা হওয়ার কথা না, ম্যাথমেটিক্স এভাবে ওয়ার্ক করে না। এরপরে যদি আবার আরেকটা জিনিস যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, যে 53টা সিট জামাত লেড জোটের দেখা গেছে তাদের মার্জিনটা 70 ভোট থেকে 2000 ভোটের ব্যবধানে তারা হেরেছে। এরকম আসন হলো 53টা। তো সেই 53টা আসনের আসলে সেই জায়গাটার ওভারঅল রেজাল্টস ক্যালকুলেশন বা সেইখানে আসলে কোনো ধরনের ম্যানিপুলেশন বা এরকম কিছু হইলে আসলে হইতেও পারে, সেই ধরনের আসলে একটা পারসেপশন আমরা যারা দেশের বাইরে আছি বা বিভিন্ন মিডিয়া বা প্ল্যাটফর্মে যেগুলো দেখতে পাচ্ছি সেটা হইতেও পারে। এখন ইলেকশন যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমার মনে হয় বা আমরা মনে করতে পারি যে জামাত জোট তারা আসলে অনেক ভালো করেছে। এই যত অভিযোগ বা যত ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের কথা শুনতে পারি, তারপরও জামাত লেড জোট তারা অনেক ভালো করেছে, এবং তাদের মধ্য থেকে আমি মনে করি যে অনেক ব্রাইট জনগণের নেতা তারা আসলে ভবিষ্যতে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করবে। এবং আরেকটা জিনিস খুবই পজিটিভ, সেটা হলো যে যখন কেউ হেরে গিয়েছে এবং সেই আসনে অন্য যেই প্রার্থী বিজয়ী হয়েছে, তারা কিন্তু যে হেরে গেছে সে কিন্তু আবার
অভিনন্দন জানিয়েছে। তো এইটা একটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা একটা আমি মনে করি যে একটা পজিটিভ দিক। যেইখানে আসলে গণতন্ত্র খোদ আমেরিকাতেই গণতন্ত্র হোঁচট খেয়েছে, সেক্ষেত্রে আমাদের মতো বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার একটি দেশ, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং দিনে দিনে এই যে প্রসেসগত যে ত্রুটিগুলো আছে সেগুলো হয়তো বা ভবিষ্যৎ প্রজন্ম সেগুলা দিকে মনোনিবেশ করবে। এখন জামাত বা তাদের জোট তারা হয়তো বা তাদের মতো করে তাদের তথ্য উপাত্য এগুলো সংগ্রহ করে তারা যদি মনে করে তাহলে আইনি প্রক্রিয়ায় তারা চ্যালেঞ্জ করবে বা আইনি প্রক্রিয়ায় যতটুকু করা সম্ভব সেটা করবে এবং বিরোধী দল হিসেবে তারা খুবই পজিটিভ একটা ভূমিকা পালন করবে। যদি বিরোধী দল আসলে আসন কয়টা সেটা বড় কথা না, যদি বিরোধী দল যদি আসলে বিরোধী দলের ভূমিকা পালন করে তাহলে দেখা যায় যে সরকারি দল তারা যত ম্যান্ডেটই তাদের থাকুক না কেন তারা আসলে চাইলেও দেশের বিরুদ্ধে যেতে পারবে না। তো তাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে সামনে এগোতে হবে। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে জামাত লেড যেই জোটটা আছে তারা সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং সামনে একটা দৃষ্টান্ত তৈরি করবে এবং তাদের একটা সুযোগ আসছে যে তারা যেই ৭৪ বা ৭৫টা আসন তারা পেয়েছে সেই জায়গাটাতে আসলে তাদের জনগণের সাথে যে কমিটমেন্ট আছে সেই জায়গাটাতে আসলে জনগণের সাথে আরও সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে এবং তারা বাংলাদেশের মানুষের কাছে ডেফিনেটলি তারা যেটা অফার করতে চায় সেটা তাদের সামনে আসলে এটা একটা সুবর্ণ সুযোগ যে তারা সেটা করবে এবং মানুষের আরও আস্থা অর্জন করবে। এবং এই জায়গাটাতে আমি বলবো যে যারা জামাত জোটের পক্ষে যারা রায় দিয়েছেন বা ভোট দিয়েছেন তাদের আসলে ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কিছু নাই। কারণ আপনি যদি দেখেন যে অতীতের সমস্ত ইলেকশনের সাথে যদি কম্পেয়ার করেন সেই তুলনায় আসলে এই জোটটা অনেক এগিয়েছে। 40% ভোট পাওয়া বাংলাদেশের তারা কখনো মাইনর কোনো দল হইতে পারে না, তারা বাংলাদেশের মেইন স্ট্রিম দল। অতএব জামাত এবং জামাতের জোটের মধ্যে যে দলগুলো আছে তারা এখন বাংলাদেশের একেবারেই মানে মেইন স্ট্রিম রাজনৈতিক দল। তাদের এভাবে বলার বা কটাক্ষ করার কোনো সুযোগই নাই যে তারা আসলে ক্ষুদ্র দল। এখন জামাত ক্ষুদ্র দল নয় বা জামাত লেড যারা আছে তারা ক্ষুদ্র দল নয়। এটা একটি মানে ইয়াং এবং এল্ডারলি পিপলদের একটা জেনারেশনাল একটা মিক্স এইখানে আছে, যেটাতে আমরা অনেক পটেনশিয়াল মনে করি যে তারা আসলে অনেক ভালো বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে পারবে। আর বিএনপি জোটের ক্ষেত্রে যেটা সেটা হলো যে বিএনপি যদি তাদের দলের নেতাকর্মীদের চাঁদাবাজ দুর্নীতি এইগুলা থেকে যদি তাদেরকে যদি রক্ষা করতে না পারে তাহলে বিএনপি নিজেও কিন্তু অনেক ভালনারেবল সিচুয়েশনে থাকবে। এবং আগের যদি হিসাব করা হয়, এগেইন যদি আবার ম্যাথমেটিক্স করা হয় যে আগের যদি কোনো স্বৈরশাসককে কোনো ডিকটেটরকে যদি সরাতে যদি 15 বছর লাগে আর এখনকার যে জেনজি আছে তাদের কিন্তু এখন যদি কেউ যদি আবার নতুন করে ডিকটেটর হওয়ার চেষ্টা করে তাহলে তাদের কিন্তু এই ডিকটেটরকে সরাইতে কিন্তু তাদের কিন্তু 15 মাসও লাগবে না। তো সেইটা যদি বিএনপি জোট যদি মাথায় রাখে, বিএনপি লিডারশিপে যারা আছে তারা যদি দুর্নীতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা যদি চাঁদাবাজদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, তারা যদি দলের মধ্যে যদি সুশাসন যদি এনশিওর করতে পারে তাহলে তারা দেশ চালাইতে পারবে। আর যদি দলের মধ্যে যদি সুশাসন যদি স্থাপন করতে না পারে তাহলে তারা মানে কতগুলো আসন পাইছে না কি এটা আসলে এই জেএনজি এটা বদারি করবে না। কারণ জেএনজির ভোট এটা আসলে বিএনপিও জানে, জেএনজির ভোট
বিএনপি অত বেশি পায়নি। সংখ্যায় আসন সেটা হয়তো বা অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু আসলে ভোটের যদি অঙ্ক যদি দেখা যায় তাহলে ভোটের অঙ্কে খুব বেশি তফাৎ না জামাত জোট এবং বিএনপি জোটের ক্ষেত্রে। পপুলার ভোট জামাত অনেক এগিয়ে। তো এই কারণে বিএনপিকেও সেটা মাথায় রাখতে হবে এবং বিএনপি জোটের এটাও চিন্তা করতে হবে যে তারা কাদেরকে নমিনেশন দিয়েছে এবং তাদের আসলে অ্যাকসেপ্টেন্সটা হলো কোন পর্যায়ের সেটাও বুঝতে হবে। যারা চাঁদাবাজ মানে তারা চাঁদাবাজি, যারা ব্যাংক খেলাপি, ব্যাংক ঋণ খেলাপি, তারা ব্যাংক ঋণ খেলাপি। কারণ তাকে যদি আপনি একজন ব্যাংক ঋণ খেলাপিকে যদি সামনে যে বলেন যে তুমি আসলে একটা দুর্নীতিবাজ, তুমি একটা হলো ঋণ খেলাপি, সে তো ঋণ খেলাপি, সে তো দেশের শত্রু। যে ব্যাংক থেকে ঋণ নিয়ে যে ঋণ পরিশোধ করে নাই, এই টাকাটা তো হলো আপনার আমার সবার এই টাকাটা, তো তাহলে সে তো ঋণ খেলাপি। তাহলে এই জিনিসগুলো বিএনপির লিডারশিপের মধ্যে এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে, তাহলে দেশের জনগণের যদি আস্থায় যদি ফিরে পেতে চায়। কারণ একবার দুবার, এখন হয়তো বা দুবারের কোনো সুযোগ হবে না। ইঞ্জিনিয়ারিং একবার করা যায়, কিন্তু এরপরেই কিন্তু যারা সততার সাথে রাজনীতি করে তারা কিন্তু ওইটাও শিখে ফেলে যে আসলে ওই ইঞ্জিনিয়ারিংটা কিভাবে আসলে প্রতিরোধ করতে হয় আর কোথায় আসলে কী ধরনের সম্পর্ক বিল্ড আপ করতে হয়। কারণ আসলে আজকের বাংলাদেশের রাজনীতি শুধু আসলে বাংলাদেশের মধ্যেই তো সীমাবদ্ধ না, বাংলাদেশের রাজনীতি আসলে বৈশ্বিক রাজনীতিরও একটা পার্ট এবং সেটারও একটা অংশ। সেক্ষেত্রে এই জামাত জোট আমার কাছে মনে হয় তারা অনেক ট্যালেন্টেড এবং এখানে যারা জোটের অন্যান্য যারা আছেন তারাও অনেক এই বৈশ্বিক রাজনৈতিক অবস্থা, দেশীয় এবং পারিপার্শ্বিক সমস্ত বিষয় সম্পর্কে তাদেরও ধারণা আছে এবং সেই ক্ষেত্রে আসলে কতটুকু লিবারেল হওয়া উচিত, কতটুকু আসলে স্পেস এবং কালেকটিভভাবে মানুষকে আসলে এনগেজ করা উচিত এবং তৃণমূল পর্যায়ে কতটুকু আসলে মানে স্ট্রং একটা পজিশন করা উচিত। তো সেই জিনিসগুলোর দিকে আসলে তারা ধ্যান দিবেন এবং যত যাই হোক না কেন ইলেকশন যেটা হয়েছে তারা ভালো করেছে এবং তারা আরও ভালো করতে পারতো। কোন কোন বিষয়গুলো তারা খেয়াল রাখলে আরও ভালো করতে পারতো, সেই জায়গাগুলোতে আসলে এই জামাত জোটে যারা আছে তাদের আসলে খেয়াল করা উচিত এবং সেই দুর্বল পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করে তারপর সেই জায়গাগুলোতে আসলে ওয়ার্ক করা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো যে রাজনীতিতে সবচেয়ে বড় জিনিস হলো যে আসলে জনগণের সাথে কতটা সম্পৃক্ততা। আজকে হয়তো বা জামাত জোটের যেই পর্যায়ে এসেছে হয়তোবা ওই জনগণের সাথে সম্পৃক্ততার কারণেই এসেছে, কিন্তু এইটাকে আসলে কন্টিনিউ করতে হবে এবং ওই নিজেদেরকে আসলে একটু স্টেপ ব্যাক করতে হবে। স্টেপ ব্যাক করে নিজেদের এই ইমপ্রুভিং এরিয়াসগুলো, যে জায়গাগুলো আসলে মানে ইমপ্রুভ করা দরকার ছিল, সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে এবং সম্মিলিতভাবে সেই জায়গাগুলোতে ওয়ার্ক করতে হবে। আর আমরা যারা দেশের বাইরে আছি, আপনারা যারা আমাদেরকে প্রবাসী বলেন, যে আমরা এই বিদেশ থেকে আমরা আমাদের বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো দেখা যাচ্ছে যে এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার ভোট অনেক ম্যাটার করছে এবং আপনার ভোট আপনি দিয়েছেন, এটা খুবই ভালো এবং ভোট দিতে পেরেছেন, এটা একটা অনেক বড় একটা ব্যাপার যে আসলে প্রবাসীরা কখনোই এর আগে কখনো ভোট দিতে পারেনি। তো এবার এটা একটা অনেক বড় সুযোগ এই ইন্টারিম গভর্নমেন্ট করে দিয়েছে। আর ওভারঅল ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই আসলে ধন্যবাদ দিতে হয় এই একটা সুন্দর ইলেকশন আয়োজন করার জন্য। বাংলাদেশে আসলে এর থেকে ভালো এই পর্যায়ে ইলেকশন কন্ডাক্ট করা খুবই ডিফিকাল্ট, যে কারণে আসলে তাদেরকে আসলে ধন্যবাদ দিতে হয়। কারণ হলো সিস্টেমটা টোটালি করাপ্ট, সেই করাপ্ট সিস্টেমের মধ্য দিয়েও যে এরকম একটা ইলেকশন করা যায়, তো সেটার জন্য তো একটু আসলে তাদেরকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত, যে তাদেরও আসলে একটু হোমওয়ার্ক করা উচিত যে কোন কোন জায়গাগুলোতে আসলে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, ট্রান্সপারেন্সির ঘাটতি কোন কোন জায়গায় ছিল, যেমন ইলেকশন কমিশনের ওয়েবসাইটটা ঠিকমতো কাজ করেনি এবং ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে কোন প্রার্থীর কি ফলাফল সেটা আসলে লাইভ দেখতে পাওয়া উচিত ছিল, সেই সুযোগটা পাওয়া যায়নি।
তো সেই জায়গাগুলোতে আসলে কী ধরনের ঘাটতি ছিল? আসলে ওভারঅল যে জিনিসটা আমাদের কাছে মনে হয়েছে যে আসলে আমাদের সামগ্রিকভাবে আমাদের আসলে দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নাই। এবং দক্ষতা বৃদ্ধি এবং সেই দক্ষতাটা যাতে সততার সাথে ব্যবহার করা হয়, সেটা একটা জবাবদিহিতার মধ্যে যাতে থাকে, সেটার দিকে আসলে খেয়াল করা উচিত। আর যারা সরকারি কর্মকর্তা যারা আছেন, মানে তাদেরকে আসলে কোনো রাজনৈতিক দলের পক্ষে কখনো কাজ করা উচিত না। কারণ এটা একটা খুব বাজে এক্সাম্পল তৈরি হবে এবং এখন যেই পরিবেশ পরিস্থিতি, কারণ সবাই জানে যে কোন সেন্টারে, কোন এলাকাতে আসলে কে রেসপন্সিবল ছিল। তো সবাই কিন্তু এখন একজন আরেকজনকে অবজার্ভ করে। তো এটা কেন একজন সরকারি কর্মকর্তা, কর্মচারী তারা নিজেদেরকে জেনে শুনে বুঝে কেন তাদেরকে একটু রিস্কের মধ্যে ফেলে দিবে? কারণ এখন জেনজি তারা আসলে খুবই সচেতন। এখন বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন। তাদেরকে বোকা ভাবার কোনো কারণ নাই। যারা বিজয়ী হয়েছেন তারাও জানেন কিভাবে বিজয়ী হয়েছেন। আবার যারা বিরোধী দলে আছেন তারাও জানেন যে তাদের পজিশনটা কী, এবং জনগণ জানে যে আসলে তারা কাদেরকে ভোট দিয়েছে। অতএব আমি যখন আমার জনগণের সামনে যেয়ে আমি যখন বলবো কোনো কথা, তখন আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে জনগণ কিন্তু আমার সততা, আমার যে স্বচ্ছতার যে জায়গাগুলো, এই জায়গাগুলো জনগণ আমার থেকে অনেক ভালো জানে। অতএব জনগণকে বোকা ভাবার কোনো কারণ নাই। এখন দেখার বিষয় যে আসলে এই বিএনপি জোট এবং জামাত জোট তারা একজন আরেকজনের সাথে কতটা সহযোগিতামূলক আচরণ করে এবং একজন আরেকজনকে সহযোগিতা করে দেশকে সামনের দিকে নিয়ে যায়, এবং যেই ভোটের যেই কমিটমেন্টগুলো আছে সেইগুলো আসলে কিভাবে সম্পাদন করে। কারণ এখানে একটা উচ্চকক্ষ, নিম্নকক্ষ সংসদে এরকম থাকবে এবং ক্ষমতার মধ্যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ভারসাম্যতা থাকবে, এবং রাষ্ট্রপতি চাইলেই যাকে তাকে ক্ষমা করতে পারবে না, প্রধানমন্ত্রী মনে করলেই মানে বিরোধী দলকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এই জিনিসগুলো যখন আসলে দৃশ্যমান হবে এবং দুর্নীতি বাজদেরকে শাস্তির আওতায় আনা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, তাহলে জনগণ কিন্তু এইগুলাই চায়। জনগণ দলের থেকেও শান্তি চায়, নিরাপত্তা চায়, স্বাধীনতা চায়। তো আশা করি বাংলাদেশ সেদিকেই আগোবে, এবং আমরা আসলে আমাদের দেশের এবং দেশের মানুষের জন্য আসলে দোয়া করি। এটা ছাড়া আসলে কিছু বলার নাই। আর যেই ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো আসলে তথ্য সাপেক্ষে আইনি প্রক্রিয়ার মধ্যে, এই সীমার মধ্যে থেকে সেটা নিয়ে ফাইট করা উচিত। পাশাপাশি দেশ গড়ার কাজে সবাইকে আসলে একে অপরকে সহযোগিতা করা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।